ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সারা বাংলাদেশের যে ভোটের মাঠ, সেই ভোটের মাঠের ১ নম্বর আলোচিত প্রার্থী তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি তাকে মনোনয়ন দেননি, আর তিনি সেই বিএনপি তাকে মনোনয়ন দেয়নি এটা মেনে নেননি। তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। তো এই স্বতন্ত্র নির্বাচন করার কারণে তার যে নির্বাচনী এলাকার যে ঘটনা, তার আর্ট অ্যাটিটিউড, তার বক্তব্য এবং ওই যে ব্রাহ্মণবাড়িয়ার যে আসনে তিনি নির্বাচন করছেন সেখানে যা কিছু ঘটছে এটাই আমাদের নেট দুনিয়াতে প্রতিদিন ভাইরাল হচ্ছে নির্বাচনের খবরাখবর হিসাবে। বাংলাদেশের অনেক রথী মহারথী নির্বাচন করছেন, স্বয়ং তারেক রহমান সাহেব নির্বাচন করছেন, জামাতের আমির নির্বাচন করছেন, চরমোনাইয়ের পীর সাহেব নির্বাচন করছেন, কিন্তু কোনো জায়গার কোনো খবর ইন্টারনেটে ঘুরছে না এবং মানুষ জানেও না কে কোথা থেকে নির্বাচন করছে, নির্বাচনে কোন প্রার্থী কী করলো কেউ জানে না, কার কোনো আগ্রহ নেই। কিন্তু আপনি যদি ফেসবুক, ইন্টারনেট, টুইটার খুলেন, ইভেন পত্রপত্রিকায় খুলেন, আপনি রুমিন ফারহানার খবর পাবেনই। কারণটা কি? প্রথম কারণ হলো যে ব্রেন উইথ বিউটি, মানে সাধারণত সুন্দর মুখের জয় পৃথিবীব্যাপী। তার সঙ্গে যদি মেধা এবং সাহস থাকে, পারিবারিক যাকে বলা হয় ঐতিহ্য থাকে, যে জিনিসগুলো রুমিন ফারহানার রয়েছে, এবং এই কারণে তিনি প্রার্থী হিসেবে আকর্ষণীয় বা আকর্ষণীয়া। এবং তার এই আকর্ষণ এমনি এমনি আসেনি। তার বাবার লিগেসি, অর্থাৎ তার বাবার নাম অলি আহাদ, বাংলাদেশের অন্যতম ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু, একসময় আওয়ামী লীগ নেতা ছিলেন, যুক্তফ্রন্ট নেতা ছিলেন। এই সকল পরিচয় বাদ দিয়ে এখন আসলে রুমিন ফারহানাকে তার বাবার পরিচয় পরিচিত হতে হয় না, ব্যারিস্টার রুমিন ফারহানা। তো ব্যারিস্টার রুমিন ফারহানা যখন প্রথম টকশোতে এলেন, বেশি দিন আগের ঘটনা না, আওয়ামী লীগ জমানার, মানে ও যখন এমপি হলেন, উনি যখন এমপি হলেন তার ২-৩ বছর আগে। এর আগে ওইভাবে অতটা পরিচিত ছিলেন না। কিন্তু দেখা গেল যে একজন মানুষ ১০ বছর ১৫ বছর টকশো করে যা না অর্জন করতে পেরেছে, সে ২-৩ মাসের মধ্যে সেটা অর্জন করে ফেলল। তার যে ঝাঁঝালো বক্তব্য, তার যে স্মিত হাস্য, বন্ধুসুলভ আচরণ, আবার প্রতিপক্ষের উপরে এগুলোর মতো শক্তি নিয়ে, ক্রূরতা নিয়ে ঝাঁপিয়ে পড়ার যে দুর্দান্ত শক্তি, এই কারণে তিনি আলোচিত হয়ে গেলেন। বিএনপির অন্যান্য যে সকল নারী নেত্রী সবাই হিংসে মরে গেল যে এই রমণী কোত্থেকে আসলো। তারপরে কী বলে সবাই তাকে নিয়ে নাচানাচি করছে, বিএনপির সব নেতারা, মানে একটা টপ টু লো, শুধু রুমিন ফারহানা, রুমিন ফারহানা, রুমিন ফারহানা, রুমিন ফারহানার জিকিরে মানে বিএনপি মানে বলতে গেলে সবাই, মানে তার চেয়ে প্রভাবশালী নেত্রী কেউ ছিল না সেই 2018 সন পর্যন্ত। পরবর্তীতে তিনি যখন সংসদ সদস্য হলেন মহিলা কোঠায়, তো সংসদ সদস্য হওয়ার পর ধরে নিলেন যে তারেক রহমান সাহেব তাকে খুবই পছন্দ করেন। আর এটা নিয়ে তো মানুষ নানা রকম কথাবার্তা, কেন পছন্দ করেন, কী কারণে পছন্দ করেন, সূত্র কী, ডাজ নট ম্যাটার। রুমিন এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সে তার সংসদে তার দায়িত্ব কর্তব্য প্রাণান্ত চেষ্টা করলো এবং দলকে সেভ করার জন্য, দলের আইডিওলজি আপহোল্ড করার জন্য সে সংসদে আমি মনে করি যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। এরপরে যখন সেই সংসদ থেকে তিনি পদত্যাগ করলেন, সবাই ধরে নিলেন যে সামনে যে নির্বাচনে আসবে বিএনপি থেকে যদি একজন রমণীকে মনোনয়ন দেওয়া হয়, রুমিন ফারহানা সেখানে পাবেন। দলের ভিতরে তার একটা জনমত তৈরি হলো, নির্বাচন এলাকায় তৈরি হলো। তারপর যাকে বলা হয় সাধারণ যারা এলিট মহল, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ, তারা সবাই রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিল। কিন্তু এর মধ্যে যেটা করলো রুমিন, সেটা হলো এই গত 17 মাসে এই যে বিএনপির লোকজন যে সকল চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম শুরু করেছিল, এইগুলোর ব্যাপারে তিনি প্রতিবাদ শুরু করলেন। এবং বিএনপির মধ্যে পদ পদবি, যেমন আমি প্রতিবাদ করেছি প্রথম দিন থেকে, কিন্তু আমি তো আসলে বিএনপির কোনো পোর্টফোলিওতে নেই, আমার কোনো সাধারণ মেম্বারশিপ নেই। কিন্তু রুমিন তো মানে এমপি ছিল, বিএনপির এমপি ছিল, তারপর বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,
এরকম একটা পদ পদবিতে আছে। তো কাজেই তার এই বক্তব্য দলের যারা কর্তা ব্যক্তি তারা গোস্বা করলো যে সে দলের ভিতরে থেকে এভাবে দলের বিরুদ্ধে বলে, এবং আস্তে আস্তে তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করলো। আর যত মুখ ফিরিয়ে নেওয়া শুরু করলো, রুমিন তত বেশি বেপরোয়া হয়ে যাওয়া শুরু করলো, এবং শেষমেশ তাকে মনোনয়ন না দিয়ে ওখানে জোটের একজন প্রার্থী জুনায়েদ হাবিবি তাকে দেওয়া হলো, এবং রুমিন ঘোষণা করলো যে আমি স্বতন্ত্র দাঁড়াবো, এবং সে স্বতন্ত্র দাঁড়িয়েছে। তো তার এই স্বতন্ত্র দাঁড়ানোর কারণে পাবলিক সেন্টিমেন্ট, তার এলাকার ভোটারদের সত্যিকার চিত্র আমি বলতে পারবো না, কিন্তু ইন্টারনেটে যে ভাইব দেখি সেই ভাইবের শতভাগ এখন রুমিনের পক্ষে। এবং রুমিন এর যে এই মুহূর্তে তার যে স্টার, মানে পলিটিক্যাল স্টারশিপ, এটা অ্যাঞ্জেলিনা জলির মতো, বা এটা শাহরুখ খানের মতো। এবং সেই যদি রুমিন একদিকে মানে জনসভা করে ব্রাহ্মণবাড়িয়াতে, আর অন্যদিকে যদি বিএনপির সর্বোচ্চ নেতারা সবাই দলে বলে সেখানে জনসভা করে, যদি বাইরে থেকে লোক না নেওয়া হয়, তাহলে সেখানে রুমিনের জনসভাতে বেশি হবে না বিএনপির জনসভাতে বেশি লোক হবে, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। এটা ঢাকা থেকে আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, সেই রুমিনের একটি ভিডিও রীতিমতো ভাইরাল। বক্তব্য হলো যে নির্বাচনের এখন প্রচার প্রপাগান্ডা বন্ধ, উঠোন বৈঠক করতে পারবেন, মাইক ব্যবহার করতে পারবেন না। এবং সেই অর্থে রুমিন একটা জায়গাতে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন। তো সেখানে জনক ম্যাজিস্ট্রেট গেলেন, যাওয়ার পরে তিনি একেবারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেখিয়ে 40,000 না 60,000 টাকা তিনি সেখানে জরিমানা করলেন। এবং এরকম একটা পরিস্থিতিতে রুমিন সেখানে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়লেন, এবং তিনি যেটা বলার চেষ্টা করলেন যে আপনি তো আমার এখানে খুব দাপট দেখালেন, ম্যাজিস্ট্রেসি দেখালেন, কিন্তু বিএনপির প্রার্থীর ব্যাপারে তো আপনি কখনোই, বা বিএনপির জোট যে প্রার্থী বা বিএনপির নেতারা যে প্রতি মুহূর্তে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে, তাদেরকে তো আপনি কোনো জরিমানা করলেন না। বরং আমি বিএনপির, রুমিন বলছিল যে আমি আপনার অফিসে গিয়ে সেই আচরণ ভঙ্গের, বিএনপির প্রার্থীর আচরণ ভঙ্গের ব্যাপারে অভিযোগ দিয়ে আসছি, আপনারা কোনো অভিযোগ তো গ্রহণ করেনই। উল্টো যেটা হলো, আমি এই যে আপনাদের কাছে অভিযোগ করেছি এই জন্য আমাকে এবং আপনাদেরকে একসাথে টিটকারি করছে তারা, বুড়া আঙ্গুল দেখিয়ে, তর্জনীটা মানে থাম যেটাকে বলা হয়, সে বুড়া আঙ্গুল সে বলছে যে ওই ম্যাজিস্ট্রেট আমার ঘোড়ার ডিম করবে, প্রশাসন আমার ঘোড়ার ডিম করবে, এই ধরনের কথাবার্তা আর কি। একটু বুঝেন যে এটা ঘোড়ার ডিম বললাম ভদ্র ভাষায়, কিন্তু আঞ্চলিক ভাষায় এটাকে আরও বাজে কথা বলা হয়, বয়াকারে বা দিয়ে বলা হয় আর কি, বা তালিবর সায়কারে সা দিয়ে বলা হয়। এইরকম কথাবার্তা সাধারণত এই রাজনৈতিক ময়দানে এগুলো প্রকাশ্যে মাইকে অনেকে বলে। ওই দেখুন হাদি বলছেন অমুকের ড্যাশ ম্যাশ ছিঁড়ে ফেলো, সব এরকম আর কি কথাবার্তা রাজনীতির ময়দানে এখন এটা ভাত মাছ হয়ে গেছে। তো সেই কথাটাই রুমিন বলার চেষ্টা করছেন, কিন্তু ছবিটা যেভাবে আসছে অ্যাজ ইট ইজ মনে হয়েছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা ওই ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়েছেন, কিন্তু ঘটনা তা নয়। তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে আপনাদেরকে অন্যরা বুড়ো আঙুল দেখাচ্ছে, সেখানে আপনারা কিছু করতে পারছেন না, আর আমরা আপনাদের অনুগত, আমাদের কাছে এসে আপনারা এখানে জরিমানা করছেন, ম্যাজিস্ট্রেটকে দেখাচ্ছেন, কিন্তু দিস দ্য ফার্স্ট টাইম, এইবার আপনাদের হুকুম মানলাম, কিন্তু দ্বিতীয়বার আর মানব না। এখন এই যে তার যে ক্রোধ, তার যে চোখের অগ্নিস্ফুলিঙ্গ, বা তার যেভাবে সে একেবারে রায় বাঘিনীর মতো ওখানে ঝাঁপিয়ে পড়েছিল, এটা তিনি কেন করলেন? তিনি তো আসলে এরকম করেন না। তিনি সদা হাস্য, ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, ভদ্রলোকের সন্তান। তো রাজনীতির ময়দানে তিনি ওখানে ওইরকম দেখালেন কেন? অনেকটা হাসনাতের মতো, মানে উনি সেখানে একটা জিদ দেখানোর চেষ্টা করলেন, কারণটা কি? বা নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কেন? মূল ব্যাপারটা হলো এটা রাজনীতির ময়দানের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। নেতা এবং কর্মী সবসময় চায় যে তাদের নেতা, যিনি সর্বোচ্চ নেতা হবেন, মানে এমপি প্রার্থী হবেন, তার সাহস থাকতে হবে, শক্তি থাকতে হবে, এবং যে কোনো একটা সমস্যার সমাধান করার মতো তার তাগদ থাকতে হবে। তো সেক্ষেত্রে রুমিন যদি ভয় পেয়ে যেত, তারপর সেসব চুয়া করে ম্যাজিস্ট্রেটের হাতে পায়ে ধরতো, মাফ করে দেন, আর করবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অর্ধেক নেতাকর্মী এই মাঠ থেকে চলে যেত। এটাই নিয়ম। কিন্তু ওই যে রুমিন যে রাগ হয়ে গেছে, চোখ গোল গোল করেছে, আশেপাশের নেতারা সবাই বলা শুরু করেছে যে না, নেতা তো এরকমই হওয়া উচিত, এর সাথে কাজ করলে সে আমাদেরকে ছেড়ে যাবে না, একে যদি কেউ আঘাত করতে আসে সে সহজে কাউকে ছাড়বে না, সেটা মিলিটারি হোক, ম্যাজিস্ট্রেট হোক, কাজে আমরা নিরাপদ।
এবং এটা ভোটের মাঠের একটা চিরাচরিত রাজনীতি। বাংলাদেশের যত ভদ্রলোক দেখেন না কেন, একেবারে প্রমাণিত যারা ভদ্রলোক, তারাও ঠিক এরকম একটা পরিস্থিতিতে যদি এরকম আচরণ না করে, রুমিনের মতো আচরণ না করে, তাহলে তারা নির্বাচনের ময়দানে টিকে থাকতে পারবেন না। দ্বিতীয়ত, এখানে রুমিন যে কোনোভাবে রুমিনকে প্রভোগ করা হচ্ছে, তাকে একটা কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে ফেলে দেওয়া হচ্ছে। এবং এই যে তাকে নিয়ে মানুষের যে সহানুভূতি, মানুষের যে একটা ব্লাইন্ড সাপোর্ট, মিডিয়াগুলো যে তাকে নিয়ে মাথামাতি করছে, এই জায়গাগুলো বিএনপিকে খুব অপমান করছে। বিএনপির খুব ইগোতে লাগছে যে আমরা যাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম, সবে মানুষের তো উচিত তার দিকে না তাকানো, তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া। কিন্তু আমরা যাকে তাড়িয়ে দিলাম সবাই তাকে কোলে তুলে নিচ্ছে। তাহলে কি আমাদের জনপ্রিয়তা নেই? এবং এখানে অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। বিএনপি যাদেরকে বহিষ্কার করেছে, সাধারণ মানুষ তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে। বিএনপি যাদেরকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেছে, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে খেপে গিয়েছে। তো এটা বিএনপির জন্য একটা রীতিমতো অবমাননা করে। এখন রুমিন ফারহানা যে নির্বাচনের মাঠে যেভাবে প্রাধান্য পাচ্ছে, তাকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে মাতামাতি হচ্ছে, তো সেই তুলনায় বিএনপির বড় বড় নেতাদের নামই উচ্চারিত হচ্ছে না। তাদের একটা ভিডিও এখানে প্রমোট করার জন্য ফেসবুকে টাকা দিতে হচ্ছে। হয়রাস লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ রুমিনের এই ভিডিওগুলো দেখছে। তো এই যে রাজনীতির একটা যে চিরাচরিত পন্থা, এই পন্থা অনুযায়ী যদি রুমিন আসলে শেষ পর্যন্ত জিতে যায়, নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যেতে পারে এমন প্রত্যাশা কেউ কেউ করছিলেন। কিন্তু ক্রমেই স্পষ্ট হচ্ছে যে যেমনটা হয় ভাগাভাগির ক্ষেত্রে, কে বড় ভাগ নেবেন, কতটা নেবেন, ভাগে কার কম পড়ছে না বেশি পড়ছে, সেসব নিয়ে দ্বন্দ্বে কিছুতেই একটা আপোষ রফায় পৌঁছানো যাচ্ছে না। এবং বিএনপি জামাত ভাগাভাগিটা ঠিকমতো করতে না পারবার কারণে এখন ক্রমাগতভাবে একে অপরের প্রতি তাদের অভিযোগ বাড়ছে। কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতই নির্বাচনের পর জাতীয় সরকার গঠন বিষয়ে বিএনপির সঙ্গে আলাপ করে আসুন না কেন, কিংবা তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বাড়িতে গিয়ে দেখা করে, মানে যমুনায় গিয়ে দেখা করে তাকে হয়তো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসুন না কেন, মনে রাখতে হবে যে বড় ভাগ মানে বেশি আসন যার কাছে যাবে, তার কাছে যে একটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে, সেই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকুও কেউ কাউকে ছাড়তে রাজি হচ্ছেন না। এমনকি ইউনূস সরকারও তার হাত থেকে সেই নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়তে রাজি নয়। এ অবস্থায় 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হওয়া যে নানা কারণেই একটা অনিশ্চয়তার মুখে রয়েছে এখনো, সেটা একরকম নিশ্চিত করে বলা যায়। কয়েকটি বিষয় এক্ষেত্রে মনোযোগের সঙ্গে লক্ষ্য করা জরুরি। যেমন ধরেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন রোববার, যে সময় সেই দিনেই কিন্তু ছাত্রদল বিরাট সমাবেশ করেছে নির্বাচন কমিশনের বাইরে। তাদের দাবি পোস্টাল ব্যালটের মাধ্যমে জামায়াত নির্বাচনে যোগসাজশ করছে, তাদের দাবি নির্বাচন কমিশন জামায়াতের হয়ে কাজ করছে। তাদের আরেকটা দাবি হচ্ছে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাতিল হয়েছিল, এরপর জামাত শিবিরের চাপে নির্বাচন কমিশন সেই নির্বাচনটি হতে দিচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন এ সময় করা কিছুতেই ঠিক হবে না। তো ছাত্রদল যখন নির্বাচন কমিশনের বাইরে, কারণ বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে নানা পর্যায়ের নেতৃবৃন্দ যারা কিনা এই নির্বাচনে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা আছেন বিপদে, কারণ তাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্বের প্রমাণাদি প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে আছে। এবং বিএনপির অনেকগুলো আসনেই এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার একটা শঙ্কা আছে। এই সব মিলিয়ে একটা চাপ সৃষ্টির জন্য যখন ছাত্রদল বাইরে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে। মনে রাখবেন, এম নাসির উদ্দিন কিন্তু একেবারে খোদ বিএনপির মনোনয়নে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে। শুরু থেকেই এটা সকলের জানা যে সার্চ কমিটিতে বিভিন্ন দল যে বিভিন্ন জনের নাম প্রস্তাব করেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার যিনি এম নাসির উদ্দিন, তিনি নির্বাচিত হয়েছেন, তিনি বিএনপি আমলের সচিব ছিলেন, তিনি নির্বাচিত হয়েছেন একেবারে বিএনপির খোদ সমর্থনে,
প্রস্তাবনায়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন এম নাসির উদ্দিনের কাছে এবং গিয়ে বলেছেন যে একটা দল যে ঢাকার বাইরে থেকে ভোটারদের স্থানান্তর করে ঢাকায় ভোটার সংখ্যা বাড়িয়ে ঢাকার নির্বাচনে জেতবার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন জায়গায় এমন ভোটার স্থানান্তরের ঘটনা ঘটিয়েছে, নির্বাচন কমিশনকে এখন তাদেরকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে যে কোন ভোটার কবে স্থানান্তর হয়েছেন এবং কোন আসনে কত সংখ্যক ভোটার বৃদ্ধি পেয়েছে। দেখেন, আপনাদেরকে আমি এই যে জামায়াতের গোপন পরিকল্পনা ফাঁস গোয়েন্দাদের তথ্যে এবং 200 আসন জেতবার জন্যে কিভাবে জামায়াতে ইসলামী ভোটার স্থানান্তর করছে সে খবর 29শে ডিসেম্বর দিয়েছিলাম। বিএনপি এতদিনে কেন মুখ খুলল বলুন তো? তার মানে এখন এক রকমের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির সঙ্গে যে একটা আপোস রফা হয়েছিল ইউনূস সরকারের, যে আপনাদেরকে আমরা জিতিয়ে দেব কিন্তু একটা জাতীয় সরকার গঠন করবেন এবং সেই জাতীয় সরকার গঠনের পাশাপাশি এই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ, ধরেন ফায়েজ আহমেদ তৈয়ব টেলিযোগাযোগ উপদেষ্টা সহ, এরকম ইউনূস সরকারের নানা বিশেষ সহকারীদেরকে আপনারা রেখে দেবেন এই সরকারেও, আর ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট বানাতে হবে। এমন একটা আপোস রফা বিএনপির সঙ্গে হয়েছিল, এটা বলে যে ভারত আছে বিএনপির সাথে, আমেরিকা আছে বিএনপির সাথে, সকলেই চায় বাংলাদেশে একটা মধ্যপন্থার সরকার হোক। কাজেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে বিএনপি তার সরকারে, জাতীয় সরকারে নেবে, কিন্তু আপাতত বিএনপি নির্বাচনে বিজয়ী হবে। কিন্তু বিএনপি এখন দেখছে যে তাদেরকে এক রকমের ছেলে ভুলানো ছড়া বলা হচ্ছে বটে, যে তারাই বিজয়ী তারাই বিজয়ী, এবং তাতে তাদেরকে একটা ব্যাপক সম্বর্ধনা এবং সম্মানের মধ্যে তাদের নেতাকে রাখা হয়েছে বটে, কিন্তু বিএনপি দেখছে পুরো নির্বাচনটা সাজানো হয়েছে, মানে ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইনটা আবার জামায়াতে ইসলামীকে বিজয়ী করছে। আর জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে, সাংগঠনিক দক্ষতায়, কৌশলে নির্বাচনে জেতার জন্যে অনেক অনেক ধাপ এগিয়ে আছে বিএনপির প্রস্তুতির চেয়ে। কাজেই বিএনপি এখন গিয়ে নির্বাচন কমিশনে বলছে যে খবর আপনাদেরকে আমি 29শে ডিসেম্বর দিয়েছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ এতদিনে খুলেছে, তিনি বলেছেন এই ভোটার স্থানান্তরের বিষয় দেখতে হবে। এছাড়া বিএনপি জামায়াতে ইসলামীর নাম করে একটা অভিযোগ করে এসেছে নির্বাচন কমিশনে, যে জামায়াতে ইসলামীর নেতারা সারা দেশে ভোটারদের ন্যাশনাল আইডি নাম্বার, বিকাশ নাম্বার এসব সংগ্রহ করছেন। এটা এক ধরনের অপরাধ, ক্রিমিনাল অফেন্স। এটা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে এবং বন্ধ করতে হবে। তো এমন গুরুতর অভিযোগ যখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এনেছে নির্বাচন কমিশনে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে, তাহলে নির্বাচন কমিশনকে এখন একটা ব্যবস্থা নিতে হবে। না হলে বিএনপি নিশ্চয়ই এটা নিয়ে আরও শোরগোল তৈরি করবে, বিশেষভাবে সে সময় যখন তারা ছাত্রদলকে নির্বাচন কমিশনের বাইরে বসিয়ে রেখেছে। অন্যদিকে দেখেন, জামায়াতের আমির, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। প্রধান উপদেষ্টা এখনও যে একদম নির্বাচনটা নিজ হাতে সাজাচ্ছেন এবং জামায়াতের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, তার যে কৌশল এবং পরিকল্পনার যে এক রকমের মৈত্রী এবং ভাগাভাগি, তার প্রমাণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের যমুনা থেকে বেরিয়ে এসে কিনা ঘোষণা দিলেন যে 11 দলীয় সমঝোতা থেকে, তাদের সঙ্গে সমঝোতায় না থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বেরিয়ে গেছে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের জন্যে তারা একটা আসনে প্রার্থী দেবে না। মানে জামায়াত একটা আসন ছাড় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানকে, যদিও বা তার দল কিছুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকতে রাজি হয়নি। ভাবুন তো, মানে জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা ইউনূস সাহেবের সঙ্গে বৈঠকের পর কেন দেবেন? মানে তিনি কি এক রকমের ভাগ করে দিচ্ছেন যে কোন আসনে কে বিজয়ী হবেন, কোন আসন কার জন্য ছাড় হবে? মনে আছে তো যে জামায়াতে ইসলামীর আমির যেদিন এনসিপির সঙ্গে তাদের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দিয়েই তিনি চলে গিয়েছিলেন সোজা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে। কাজেই নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হচ্ছে এবং তাতে প্রায়শই একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি, কারণ বিএনপি বারবার
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। এই যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ডক্টর ইউনূসের সরকার, এই স্টেক হোল্ডারদের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কোনো একটি দল নির্বাচনে জিতে যে সরকার গঠন করতে চাইছে, সেটা তাদের পুরো সমীকরণটাকে একরকমের উল্টে পাল্টে দিচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের এছাড়াও যমুনার সামনে বসে একথাও বলেছেন যে দেশের প্রশাসন ধীরে ধীরে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলেছেন যে কথা আমি বলছিলাম, যে কথা জামায়াতে ইসলামী বারবার উদ্বেগ জানাচ্ছে, এবার তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলনে সেটা জানালো যে তারেক রহমানকে যে পরিমাণ প্রোটোকল দেওয়া হচ্ছে, যে পরিমাণ সিকিউরিটি দেওয়া হচ্ছে, সেটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। কাজেই তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে এসেছেন যে দিতেই পারেন একটি দলের প্রধানকে আপনারা এরকম প্রোটোকল বা সিকিউরিটি, কিন্তু সেই প্রোটোকল এবং সিকিউরিটি আপনাদেরকে জামায়াতে ইসলামীর আমিরের জন্যও দিতে হবে। এখন জামায়াতে ইসলামীর আমিরের জন্য যদি সেই সিকিউরিটি দেওয়া হয়, তাহলে কি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের জন্য দেওয়া হবে না? তাহলে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই পীর সাহেবের জন্য দেওয়া হবে না? তাহলে সরকারকে আসলে এই ভাগটাও এখন একেবারে সুনির্দিষ্টভাবে সমানে সমানে করতে হবে। বিএনপির জন্য সামনের পথটা তাই আরো কঠিন হয়ে উঠবে। বিএনপির ছাত্রদল যে ওই যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে দাঁড়িয়েছে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন দেওয়ার প্রতিবাদ করতে, তার একটা বড় কারণ, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই কথা বলেছেন যে এটা তো এই সময় একদম ঠিক হচ্ছে না, কাজেই ছাত্রদল যে সামনে বসে আছে সেটা ঠিক কাজ করছে। তার কারণ যে এরই মধ্যে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে, প্রায় পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। ছাত্রদল কোথাও দাঁড়াতেই পারেনি। এখন সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের কয়েক সপ্তাহ মাত্র বাকি থাকতে, মানে 20শে জানুয়ারি এই নির্বাচনেও যদি আবারও শিবিরের প্যানেল বিজয়ী হয়, যেখানেও শিবির অত্যন্ত শক্তিশালী, যেই বিশ্ববিদ্যালয়ে এবং ছাত্রদলকে হারিয়ে শিবির বিজয়ী হবে বলেই ধারণা করা হচ্ছে, তাহলে সিলেটে 22শে জানুয়ারি যে তারেক রহমান যাবেন সভা করতে এবং তার নির্বাচনী প্রচারণা শুরু করতে, সেটা খুব স্বাভাবিকভাবেই অনেকটা ম্লান হয়ে পড়বে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে একরকম বলা হয় যে সিলেট এক আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবিরের জয়ের মাধ্যমে সিলেটও কি বিএনপির হাতছাড়া হয়ে যাচ্ছে? তাহলে সিলেট এক আসনে যে দল বিজয়ী হবে সেই দল সরকার গঠন করলে সেটা কি বিএনপি হবে? বিএনপি এখন এসব উদ্বেগ এবং আশঙ্কার মধ্যেও পড়েছে। তার মধ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার এবং জামায়াতে ইসলামী। এরই মধ্যে বগুড়ার ধুনটে জামায়াতের মিছিলে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা, কারণ জামায়াতে ইসলামী সেখানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিল। বিএনপি দলীয়ভাবে তার নিন্দা করেছে, বলেছে তারেক রহমান সহিংসতার বিষয়ে একেবারে জিরো টলারেন্স। কিন্তু মনে রাখতে হবে, বিএনপির নেতা কর্মী থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত তাদের এই গণভোটের বিষয়ে এমন একটা তীব্র প্রতিরোধ আছে, তীব্র বিরোধিতা আছে, যে এই যে নির্বাচনী প্রচার বিশেষ করে যখন 20 তারিখের পর থেকে শুরু হবে, তখন এই গণভোট নিয়েও মাঠ পর্যায়ে সহিংসতা তুঙ্গে উঠবে। তাহলে দেখেন, সেখানেও জামায়াতে ইসলামী এবং সরকার একত্রে প্রচারণা করছে, আর বিএনপির নেতা কর্মী সমর্থকেরা সেই গণভোটের পক্ষের প্রচারণা প্রতিরোধ করতে বিভিন্ন জায়গায় নেমে পড়েছে রাস্তায়, অনেক জায়গায় সহিংস হয়ে উঠেছে। তাহলে সেই ভাগাভাগিতেও কিন্তু বিএনপির যে মেরুতে অবস্থান আর বাকি সব পক্ষের অবস্থান বিপরীতে। কাজেই এ অবস্থায় নির্বিঘ্নে নির্বিবাদে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলে একটা নির্বাচন খেলা শেষে একটা সরকার গঠন করে ফেলাটা যথেষ্ট কঠিন মনে হচ্ছে। এর চেয়ে মনে হচ্ছে মেটিকুলাস ডিজাইনে একটা নির্বাচন সেরে ফেলার প্রচেষ্টা করাই হয়তো সহজ হবে। তাহলে সেই ডিজাইন ঠেকাতে কি বিএনপি রাজপথে নামবে? ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো বলে রেখেছেন, ত্রুটিপূর্ণ নির্বাচন তারা কিছুতেই হতে দেবেন না। প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি আবারও রাস্তায় নামবে, যাতে নির্বাচন বিলম্বিত হলেও
ত্রুটিমুক্ত করা যায়। বুঝতে বাকি থাকে না তাদের জোটের প্রধান দল জামায়াতে ইসলামীর সমর্থন আছে সে কথাতেও। এই সকল তথ্যকে পাশাপাশি রেখে ভাবলে সত্যিই ভাবা মুশকিল 12 তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যেতে পারবে, যে নির্বাচনে কোনো একটি একক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, যে দল ডক্টর মোহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই আন্দোলনের প্রধান বিজয়ী পক্ষগুলোকে যথেষ্ট ক্ষমতা দেবে কিনা, নিয়ন্ত্রকের আসনে থাকতে দেবে কিনা তা নিয়ে ক্রমাগতভাবে কমতে কমতে এখন তলানিতে গিয়ে এসে পৌঁছে গেছে। আনঅফিসিয়ালি পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছিল না। ইউরোপ, আমেরিকার কথা না হয় বাদই দিলাম, ভারত সরকারিভাবে বাংলাদেশের ভিসা প্রত্যাশীদের দরখাস্ত বন্ধ রেখেছিল বহুদিন। এখন কন্ডিশনালি কিছু কিছু ক্ষেত্রে ভিসা দিচ্ছে। আর সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এ সকল দেশে আমরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যেভাবে অহরহ যাতায়াত করছিলাম, সেই দেশগুলো ক্ষেত্র বিশেষে 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত ভিসার দরখাস্ত তারা পেন্ডিং রেখেছে। নেপাল, ভুটান, মালদ্বীপ যারা আমাদেরকে অন অ্যারাইভাল ভিসা দিত, ইন্দোনেশিয়ার বালি বা ডেনপাসার যেখানে আমরা অন অ্যারাইভাল ভিসা পেতাম, এই ভিসাগুলো এখন দেওয়া হচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন। এর ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আন্তর্জাতিক অঙ্গনে যে সুনাম রয়েছে, সুখ্যাতি রয়েছে, এবং তারা ক্ষমতায় থাকলে বা আসলে সারা পৃথিবীর দরজা আমাদের জন্য খুলে যাবে, এরকম যে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল শুরুর দিকে, সেটা এখন বুমেরাং হয়ে পড়েছে। এর কারণ হলো এখন পৃথিবীর কোনো দেশই সহজে বাংলাদেশকে ভিসা দিতে চাচ্ছে না। আর এই যে সহজে বাংলাদেশকে ভিসা দিতে চাচ্ছে না, এই অবস্থার উপরে রীতিমতো কুঠারাঘাত পড়ল অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর 75টি দেশকে কালেও তালিকাভুক্ত করেছে যে তাদের দেশ থেকে কোনো মানুষকে ইমিগ্রান্ট হিসেবে আমেরিকা আর ভিসা দেবে না। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই 75টি দেশের মধ্যে বাংলাদেশও আছে। আর এটা প্রচার হওয়ার পর জনাব মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে। তিনি যখন বলেছিলেন ক্ষমতা আসার পরই যে আমরা এরকম একটা দেশ গড়ে তুলব যেখানে সারা পৃথিবীর মানুষ আমাদের কাছে ছুটে আসবে এবং আমাদেরকে কোথাও যেতে হবে না, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে অবস্থা এখন তার চাইতেও আরও খারাপ পর্যায়ে চলে গেছে। তো এটি নিয়ে সরকারের খুব সমালোচনা হচ্ছে। সরকারের কর্তা ব্যক্তিরা নানাভাবে আর শব্দ করার চেষ্টা করছেন, কিন্তু একটার পর একটা আন্তর্জাতিক অঙ্গন থেকে সরকারের জন্য দুঃসংবাদ আসছে, দেশের জন্য দুঃসংবাদ আসছে, এবং আমাদের অর্থনীতি, কূটনীতি, রাজনীতি সব কিছুই ক্রমশ ঝুঁকি ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে। তো এই অবস্থায় আসলে বাঙালি কি করবে, কি করা উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে আমাদের দেশে যারা কবি সাহিত্যিক, যেমন কবি নজরুল ইসলাম, তার একটা বিখ্যাত কবিতা আমরা শিশুকালে পড়েছি, থাকবো না খুব বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে, দুর্নিপাকের আমার পরবর্তী শব্দগুলো এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু ওই যে থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। তো এই যে পৃথিবী দেখার যে উদগ্র বাসনা এবং পৃথিবী থেকে জ্ঞান অর্জনের যে কথা, তো সেটি কবি নজরুলের দ্বারা যেভাবে ফুটে উঠেছে, সেই দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিংবা জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত উক্তিটিও এখন আমাদের জন্য মনে হচ্ছে যে বিদেশে আর যাওয়ার দরকার নেই, বাংলাদেশে বসে ইন্টারনেটে সার্চ করলেই বা স্টারলিংকের একটা কানেকশন নিয়ে সেখানে বসে এআই প্রযুক্তির মাধ্যমে বা চ্যাট জিপিটির মাধ্যমে কিংবা গুগলের যে জেমিনি আছে
তার কাছে যদি জিজ্ঞাসা করি যে সাহারা মরুভূমির অবস্থা কী, এখন সেখানে তাপমাত্রা কেমন, আমাজনের জঙ্গলের কুমিরগুলো কেমন আছে, 2-4টা ছবি দেখানো যায় কি না, তো আপনার সামনে এসে আপনার যদি বড় স্ক্রিন থাকে, 3D স্ক্রিন থাকে টেলিভিশনে, তো ওই ছবিগুলো এআই আপনাকে দেখাবে। তো কাজে আপনার আর আমাজন জঙ্গলে যাওয়ার দরকার নাই, কিংবা অভিযানের জন্য আপনার উত্তর মেরু, দক্ষিণ মেরু কিংবা গ্রিনল্যান্ড অথবা সাহারা মরুভূমি, গোবি মরুভূমি এই সমস্ত এলাকাতে যাওয়ার দরকার নেই। এইভাবে চিন্তা ভাবনা করে আপনি নিজেকে শান্ত রাখতে পারেন। কিন্তু যাদের পেটের যন্ত্রণা রয়েছে, যাদের খুন্দি বৃষ্টির নিবারণের কোনো সংস্থান বাংলাদেশে নেই, তাদেরকে তো কাজের জন্য বিদেশে যেতে হবেই। এই যে এই মুহূর্তে বাংলাদেশটা টিকে আছে প্রায় $25 বিলিয়ন, বিদেশি রেমিটেন্সের উপর যে সরকার টিকে আছে, দেশ টিকে আছে, রাষ্ট্র টিকে আছে, এবং এই কাজ করার জন্য কম করে হলেও সরকারিভাবে, বেসরকারিভাবে, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি 1.5 কোটি মানুষ বিদেশে আছেন। স্ত্রী রেখে, পুত্র রেখে, কন্যা রেখে, পিতামাতা রেখে, আত্মীয় স্বজন রেখে বছরের পর বছর বিদেশে আছেন। আর এই 1.5 কোটি মানুষের মধ্যে হয়তো 10 থেকে 12 লাখ মানুষ যারা ইউরোপ আমেরিকাতে আছেন বা ধরুন পরিবার পরিজন নিয়ে আছেন, আর বাকি প্রায় সবাই মধ্যপ্রাচ্য, তারপর ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে মানে জীবিকা অর্জনের জন্য এমন কোনো কঠিন কাজ নাই যে তারা করছেন না। ভিটে মাটি বিক্রি করে 20 লাখ 25 লাখ টাকা খরচ করে কেউ হয়তো প্রথমে হংকং গিয়েছেন, হংকং থেকে ফিলিপাইন গিয়েছেন, ফিলিপাইন থেকে কম্বোডিয়া গিয়েছেন, কম্বোডিয়া থেকে কেউ হয়তো মিশর গেছেন, মিশর থেকে লিবিয়া গেছেন, লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালির উপকূলে পৌঁছানোর আগে 10-12টি জঙ্গলে 4-5 মাস থেকেছেন। কেউ হয়তো বসনিয়া হার্জেগোভিনার জঙ্গল পাড়ি দিয়ে তারপরে ইউরোপের কোনো দেশে ঢোকার চেষ্টা করেছেন। এই যে দুর্নিবার যে অভিযাত্রা, যেটি শাহরুখ খানের সে বিখ্যাত ছবি ডানকিতে আমরা দেখেছি, তো এই দুর্নিবার অভিযাত্রা শুধুমাত্র নিজের পরিবার পরিজনকে দুবেলা অন্নের সংস্থান করে দেওয়ার জন্য বহু পুরুষ, এমনকি বহু নারী তাদের জীবনটি শেষ করে দিয়েছেন প্রবাসের মাটিতে। এবং সেই টাকা দিয়ে আমরা পায়ের পর পা তুলে পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা খাচ্ছি। বছরে $25 বিলিয়ন, $1 বিলিয়ন এই মুহূর্তে 12,000 কোটি টাকা। তো এই যে বিদেশে যাতায়াত, এই যাতায়াত করার জন্য পাসপোর্টের যে মান থাকে, সেই মানের কারণে যে সকল দেশ বাংলাদেশের জনশক্তিকে বা শ্রমশক্তিকে নিয়োগ দেয়, তারা এই পাসপোর্টের গুণগত মান বিবেচনা করে। আর সেই বিবেচনা করতে গিয়ে ইউরোপের দেশগুলো কিংবা উত্তর আমেরিকা, যেটা এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয়, তারা বাংলাদেশকে কিভাবে মূল্যায়ন করে তার উপর অনেকটা নির্ভর করে। ফলে কি হলো, আপনি দেখুন যে গত 17 মাসে আমাদের যে জনশক্তি রপ্তানি, এই রপ্তানির যে খাতটি মারাত্মকভাবে ধস নেমেছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস যে জনশক্তি রপ্তানি করার জন্য মালয়েশিয়াতে রপ্তানি করার জন্য তিনি যে একটি রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নিলেন, ম্যান পাওয়ার লাইসেন্স নিলেন, তার একটা আশা ছিল যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম তার খুব ঘনিষ্ঠ বন্ধু, তো কাজেই তিনি মালয়েশিয়াতে যদি 1 লাখ লোক পাঠাতে পারেন, 5 লাখ লোক পাঠাতে পারেন, তো এক একজন যদি মাথা পিছু করে 1 লাখ টাকা তার লাভ থাকে, তাহলে 1 লাখ ইন্টু 1 লাখ কত হাজার কোটি টাকা হয়। এত বড় স্বপ্ন নিয়ে তিনি যে ম্যান পাওয়ার লাইসেন্স করলেন, সেটা এখন পর্যন্ত তিনি একজন লোক মালয়েশিয়াতে পাঠাতে পেরেছেন এরকম কোনো খবর আমার জানা নেই। তার ধারণা ছিল যে তিনি এই ম্যান পাওয়ারের লাইসেন্স দিয়ে কেবলমাত্র যাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে সে সকল দেশে শ্রমশক্তি রপ্তানি করে তিনি বিশাল অঙ্কের, মানে 100টা গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করতে যে টাকা লাগে সেই টাকা তিনি ম্যান পাওয়ার থেকে অর্জন করতে পারবেন। এবং এখানে এতটা কাঁচা টাকা যে সাবেক আওয়ামী লীগ সরকারের
শেষ জমানার শেষ দিকে যে সিন্ডিকেটটি মালয়েশিয়ার যে শ্রমবাজার দখল করার জন্য একটি সিন্ডিকেট মাত্র 2 মাসের মধ্যে 30 থেকে 35 হাজার কোটি টাকা লোপাট করে ফেলেছে। বোঝার চেষ্টা করুন, 30 থেকে 35 হাজার কোটি টাকা। তো এই যদি হয় একটা সিন্ডিকেটের, তো সেক্ষেত্রে এই শ্রমশক্তি থেকে কত কিছু করা যেতে পারে। এই লোভ থেকে, লালসা থেকে, কামনা থেকে, বাসনা থেকে যারা এই নতুন নতুন রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করেছেন গত 17 মাসে, তাদের কপাল পুড়েছে। আমাদের সৌদি আরব, আমাদের সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, যেখানে ফ্রিকুয়েন্টলি প্রচুর লোক যায় এবং আসে, প্রায় সবগুলো রিক্রুটিং এজেন্ট আদম ব্যাপারী বা ম্যান পাওয়ার ব্যবসায়ী পথে বসেছে। এবার আসি অন্য ব্যবসার কথা। এই যে আমরা যে গার্মেন্টস এক্সপোর্ট করি বা আমরা বিদেশ থেকে যে কম মূল্যে বিভিন্ন সামগ্রী ইম্পোর্ট করি, যেমন ধরুন আমাদের এক্সপোর্ট যদি হয় $40 বিলিয়ন, ইম্পোর্ট হয় $80 বিলিয়ন, নট লেস দেন ডবল, মানে ইম্পোর্টের এক্সপোর্টের ডবল হলো ইম্পোর্ট। তো এই ইম্পোর্টের বাণিজ্য করার জন্য প্রাইভেট সেক্টরে প্রচুর ট্রাভেল করে মানুষ, বিশ্বের বিভিন্ন দেশে যায়। এবং আমাদের যে ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট করা হয়, আইজিএম করা হয়, বা বন্দর রয়েছে চট্টগ্রাম বন্দর, কিংবা আমাদের যে আমদানি রপ্তানি যে অধিদপ্তর রয়েছে, কন্ট্রোলার অফিস, আমদানি বাণিজ্যের কন্ট্রোলার অফিস, সেখানে গেলে আপনি যে তথ্যগুলো দেখবেন যে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখান থেকে আমরা আমদানি না করি। সব কিছু আমাদের যা কিছু আমরা মানে খাচ্ছি, মোরালেস প্রায় সব কিছুর কেমিক্যাল, র ম্যাটেরিয়ালস, বীজ, ফিনিশড প্রোডাক্ট সবই কিন্তু আমরা আমদানি করি। আমদানি নির্ভর একটি কান্ট্রি, এবং আমদানি করার পরে আবার এদেশ থেকে একটা বিরাট অংশ আবার আমরা ভারতে পাচার করি। কিছু জিনিস আবার রিএক্সপোর্ট হয়, পুনরায় আবার রিএক্সপোর্ট হয়। ফলে এই যে বিশাল আমদানি বাণিজ্য, তার জন্য আমাদেরকে কিন্তু বিশ্বের অনেক দেশে যেতে হয়। তো এই যে যাওয়ার জন্য বাঙালির যে আইডেন্টিটি, সেটা হলো তার পাসপোর্টের মান। তো সেই পাসপোর্টের মান গত 17 মাসে মারাত্মকভাবে কমেছে। আর তারই ধারাবাহিকতায় আমেরিকায় যে 65টি দেশকে যেভাবে নিষিদ্ধ করলো, এবং তার মধ্যে বাংলাদেশ যেভাবে পড়েছে, এতে করে যে সকল দেশ এখনো পর্যন্ত আমাদেরকে ভিসা দিচ্ছে, তারাও 10 বার চিন্তা করবে যে আমেরিকা কেন এদেরকে নিষিদ্ধ করলো। অথচ সরকার আজকের দিন পর্যন্ত নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে, এবং এমন একটা ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে যে আমাদের আর বিশ্বের কোনো দেশে যাওয়ার দরকার নেই। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই কথার মতো, যে আমাদের কাছে এত রিসোর্স আছে, এত ক্ষমতা আছে, এত আকর্ষণ আছে, যে সারা দুনিয়ার তামাম আমদানিকারক, রপ্তানিকারক, ব্যবসায়ী, দালাল, ফড়িয়া থেকে শুরু করে মধ্যস্বত্বভোগী যারা আছেন, তারা বাংলাদেশে আসবেন। কিন্তু বাস্তবে কি তাই? পথে ঘাটে, মাঠে ময়দানে এত চেষ্টা করার পরও কেন জমছে না, নির্বাচন জমছে না? এর কারণ হলো অভাব দানা বেঁধেছে, ক্ষুধা নড়াচড়া করছে। ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো অবস্থা তৈরি হওয়ার কারণে যতই আপনি ধানের শীষ, দাড়িপাল্লা থেকে শুরু করে হাত পাখা নিয়ে নাচানাচি করছেন, মানুষ কিন্তু সাড়া দিচ্ছে না। মানুষের যা দরকার, সেই আওয়াজটি যদি কর্তা ব্যক্তিরা বুঝতে না পারেন, তাহলে ওই যে কবিতার মতো, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমার যেন কেন মনে হচ্ছে যে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং বিভিন্ন রকম ক্যান্ডিডেট যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা যেন প্রকাশিত হচ্ছে। এবং এটা আজকে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় দুটো ঘটনা দেখলাম, এবং এগুলো আমাদের যে প্রচলিত মিডিয়া সেখানেও দেখলাম। একটা ঘটনা দেখলাম, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি একজন ক্যান্ডিডেট এবং খুবই আলোচিত ক্যান্ডিডেট, ওনার সঙ্গে যে বাদানুবাদ, এবং সেখানে রুমিন ফারহানার যে মানে উত্তেজনা, এটা কিন্তু চোখে পড়ল। অনেকে এটা নিয়ে নানা ধরনের কথাও কিন্তু বলছেন। আবার আরেকটা দেখলাম যে আপনার নির্বাচন কমিশনেও হাসনাত আব্দুল্লাহ, বিএনপির একজন প্রবীণ নেতা, ওনার সঙ্গেও বেশ তর্ক করলেন।
তো এই যে বিষয়গুলো এগুলো কেন হচ্ছে, এবং এটা যে দুটো ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? বেশ কিছু মানে দৃশ্য সোশ্যাল মিডিয়াতে এখন আসছে। ইভেন দেখলাম যে নাসরুদ্দিন পাটোয়ারি তার নির্বাচনী এলাকায়, সেখানেও একজনকে বারবার চাঁদাবাজ চাঁদাবাজ বলার চেষ্টা করছে। আজকে দেখলাম যে বেশ কয়েকজনের প্রতিবাদ, যে ভাতেরে কয় অন্ন, হ্যাঁ কি বলে, একটা প্রবাদ আছে, তাই সেটা দিয়ে বললো। তারপরে এই যে বৃদ্ধ বললো যে মানে দোয়া দোয়া দিয়ে কাজ কি হবে, পাস তো তুমি করতে পারবে না, এভাবে বলছে। তো যাই হোক, সেখানে মানে এই যে চাঁদাবাজ বলার বলতে বলতে একভাবে রেজিস্ট্যান্স একটা গড়ে ওঠা সেই অঞ্চলে, এবং প্রতিক্রিয়া পাবলিক রিয়াকশনটা খারাপ দেখা যাচ্ছে। এটা ঘটতে ঘটতেই দেখলাম যে আজকে দুইটাই ঘটনা হলো। ওই ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেট সম্ভবত তার বোধহয় কোনো জরিমানা করছে আচরণবিধি লঙ্ঘনের জন্য, সেই জন্য। তার একজন সমর্থক হ্যাঁ হ্যাঁ, তো সেখানে সে বলছে উম, যে বুড়া আঙুল দেখানো, তারপরে বলছে যে আমি আহ, মানে বললে এখান থেকে মানে মানে বের হওয়া যাবে না, এক ধরনের হুমকি আর কি। তো তারপরে আবার নির্বাচন কমিশনে আসনাত আব্দুল্লাহ অভিযোগ করছে, আব্দুল আল মিন্টু নাকি কোন আইনজীবীকে বলছে ব্লাডি, মানে সিভিলিয়ান নাকি বলছে। তার উত্তরে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রেস কনফারেন্স করে এখানে বলতেছে যে আমরা ব্লাডি ফরেনার না। এখন আসনাত আব্দুল্লাহ সেই ক্ষোভ প্রকাশ করছে, সেখানেও সে এই কথা বলছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফর্মালি এটা বলছে। এত ছোটখাটো বিষয় নিয়ে এত উত্তেজিত হওয়া কেন, আমি বুঝলাম না। অসহিষ্ণু হওয়ার কোনো কারণ তো নাই, এবং ঘটনাগুলো খুব বড় না, কিন্তু ছোট ছোট ঘটনা খুব স্ফুলিঙ্গের আকারে ছড়ায় যাচ্ছে। কি কারণে এরকম পরিস্থিতি হচ্ছে, এতে বোঝা যায় এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। মানে যার যার অবস্থান থেকে ব্যক্তিগতভাবে তারা নিচ্ছে রাজনৈতিক ভাবে এটাকে দেখা, সেইটা মানে মনে হচ্ছে না বিবেচনায় নেওয়া হচ্ছে। ব্যক্তিগত স্বার্থটা এখানে যুক্ত, ক্ষমতায় না থাকতে পারার একটা যন্ত্রণা, সেগুলো হয়তো প্রকাশ পাচ্ছে নানাভাবে। আবার নির্বাচনটা হয়েই যাচ্ছে, নির্বাচনের পরে কি হবে, মানে এখন যে সুযোগ সুবিধাগুলো সেটা থাকবে কিনা, এগুলো নিয়ে বোধহয় অস্থিরতা। তো যাই হোক, এটা আহ মানে এটা যদি চলতে থাকে তাহলে পরিবেশটা নষ্ট হবে। এমনিতে নানাভাবে আমরা নানা স্লোগান শুনি, যে সমস্ত স্লোগান আমরা প্রত্যাশা করি না রাজপথে। তো সেগুলি শোনার পর আমার কাছে টোটাল মনে হয় যে আমরা কি নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, কি সব টার্ম ইউজ করে বুঝিও না। আমি বারবার মাসুদ কামাল আপনাকে বলছি যে এইগুলি কি ন্যারেটিভ তৈরি করা, নতুন বন্দোবস্ত, এসব শব্দের সাথে তো পরিচিত না। এখন আমাদের বয়স হওয়ার কারণে এগুলি নতুন কিছু মানে 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 কি বলে অ্যাকসেপ্ট করতে বা ধারণ করতে কষ্ট হয়, উচ্চারণটাও হয়তো ঠিক মতো হয় না। তো যাই হোক, তো নতুন কি দেখতেছি, আমি তো সেই পুরোনোটাই দেখতেছি। পুরোনো তো এইভাবেই তো চলতো, তাহলে নতুন কি পাচ্ছি, পেতে যাচ্ছি। নতুনের কোনো কিছু আমি সন্ধান পাচ্ছি না। নতুন যেটা দেখতেছি আরো খারাপ ভাবে দেখতেছি। আগে বড়রা বড়রা যুদ্ধ করতে, এখন ছোটরাও যুদ্ধ করতেছে বড়দের সাথে। বড়রা ছোটরা এক হয়ে গেছে। এটা একভাবে যারা সমাজতান্ত্রিক রাজনীতিটা থাকলে ভালো হতো, যে একটা মানে কোনো বয়সের বৈষম্য নেই, শ্রেণী বৈষম্য নেই। কিন্তু এখানে তো আর সমাজতান্ত্রিক কোনো আহ মানে কি বলে উপাদান আমি দেখতেছি না। তাহলে কেন এটা, কেন এই অস্থিরতা? আমার ধারণা যে রাজনৈতিক যে একটা ব্যবস্থাপনা, সামগ্রিক ভাবে এটা আসলে ধস নামছে। আমরা যতই বিপ্লব অভ্যুত্থান বলি না কেন, আসলে একটা কদর্য চেহারাটাই মনে হয় সামনে চলে আসছে। সেটা দেখে আমরা একটু মানে বেশ হতাশই হচ্ছি, নতুবা
ছোটরা কি বলে, ছোট বড়দের যে ভাষা, মানে সংস্কৃতি, নতুন আবার পট পরিবর্তনের মধ্যে যাব, পার্লামেন্টেও তো এগুলো সঞ্চারিত হবে না, এইভাবেই তো আমরা দেখবো এখন যা দেখছি। তো ওটাই কি নতুন বন্দোবস্ত কিনা আমি বুঝতেছি না। এই বন্দোবস্ত তো আমরা চাইছি কিনা, এটা নতুন করে এটার উপর একটা গণভোট নেওয়া দরকার। হ্যাঁ, যে আমরা এটাই চাইছিলাম কিনা। আচ্ছা, এই যে আপনি যে মানে গণভোটের কথা বললেন, গণভোট নিয়ে ছোট্ট একটা প্রশ্ন একটু করতে চাই। একটু ছোট করেই বলেন, অন্য প্রসঙ্গে বলুন। গণভোটের ব্যাপারটা হলো যে আলী রিয়াজ সাহেব দেখলাম বলছেন যে গণভোটে হার পক্ষে প্রচারণা চালানোটা এটা বৈধ, মানে সরকারি কর্মচারীদেরকে বলছেন। তো আমার একটু জানার খুব আগ্রহ, যদি হার পক্ষে প্রচারণা চালানোটা বৈধ হয়, তাহলে নার পক্ষে যদি কেউ প্রচারণা চালাতে চায় সেটাও কি বৈধ হবে, নাকি তাদের উপর মব লেলিয়ে দেওয়া? তবে ওই এই আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর, ভারতীয় আধিপত্যবাদ, এগুলি হচ্ছে না। তো এটাকে না রাখলো কেন? শুধু হাটাই থাকতো। এখানে ভারতীয় আধিপত্য আনলো কেন? আওয়ামী দোসর আনলো কেন? পতিত সরকার আনলো কেন? পুরনো বন্দোবস্ত নিয়ে আসলো কেন? এটা তো বুঝলাম না। না, নার পক্ষে তার কেউ থাকবে না। নার পক্ষে থাকবে মানে সুপ্ত বাহিনী, গুপ্ত বাহিনী, যারা মানে গোপনে উপরে থাকবে না, আস্তে করে গেরিলা লাগায় দেয়, ভোট দিয়ে আসবে। ভোটাভুটি হলে তো দুই পক্ষ থাকে, তাই না? তা নিলে তো আর ভোট না। হম। তাহলে তো নার পক্ষে মানে কে থাকবে? কেউ তো, ইচ্ছা থাকলেও তো মানে কেউ মুখ ফুটে বলার সাহস পাবে না। কারণ সরকারও তো এখানে নিরপেক্ষ না। সরকার বলবে, হ্যাঁ তুমি নার পক্ষে গেছো কেন? তুমি তো এই জন্য তুমি ধরাই গেছো। সরকারের অবস্থান তো হায়ের পক্ষে। সে তো আর আইনগত প্রোটেকশনও আমাকে দিতে পারবে না, কারণ সে তো হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে। এরকম অদ্ভুত নির্বাচন, একটা গণভোট দিয়ে শেষ পর্যন্ত এই একই রকম প্রতিফলন ঘটে কিনা, যে সরকারই ঠিক করে দেবে যে যে তরুণরা দাঁড়াইছে ভোটে, অনেকেই নির্বাচিত হবে। কিভাবে নির্বাচিত হবে ভোট না দিলে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বললেন সেদিন, তরুণরা দল তাহলে করেছে। এটাই তাহলে ডক্টর ইউনূসের সেই মানে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। যা হোক, আমি আরেকটা প্রসঙ্গে আসি, যে এই সোশ্যাল মিডিয়া অনেকে কিন্তু বারবার বলছিল যে এবারে নির্বাচনে সোশ্যাল মিডিয়া খুব বড় ভূমিকা রাখবে, এবং অনেকে বলছিল সোশ্যাল মিডিয়া নানা ধরনের এআই দ্বারা অনেক ভিডিও চলে আসবে, নানা ধরনের আশঙ্কার কথা কিন্তু বলা হচ্ছে। তো আশঙ্কা এআই সেগুলি না হয় ধরা যায়, কিন্তু সোশ্যাল মিডিয়া আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে 2-3 বছর আগে আপনি কখন কবে কি বলেছিলেন সেগুলো কিন্তু চলে আসতেছে, কিন্তু এআই এর মাধ্যমে না, অরিজিনালি চলে আসতেছে। এবং এই যে চলে আসতেছে, এই জিনিসটাও কিন্তু আমার কাছে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে হয়। কারণ আমি আমি যে যে প্রসঙ্গে বললাম, আমি দেখলাম কালকেই দেখলাম একটা ভিডিও দেখলাম, যে জামাতের একজন প্রার্থী, সম্ভবত তার নাম আমির হামজা, সম্ভবত ওনার একটা ভিডিও উনি তারেক রহমানের ছোট ভাই প্রয়াত যে আপনার যে কোকো আরাফাত রহমান কোকো, তাকে নাম বিকৃত করে একটা মানে কথা বলেছিলেন, সেটা দেখলাম চলে আসছে। এবং আমি হামজা পরে বলেছেন এটা নাকি উনি 2-1 বছর আগে বলেছিলেন, কি একটা উদাহরণ দিতে যেয়ে বলেছিলেন। তো এটাও কিন্তু উদাহরণ দিতে যাই হোক আর যে যা দিতে যাই হোক, উনি তো এটা এভাবে উচ্চারণ করেছেন, উনি তখন তো ফিল করেছেন, মিন করেছেন। এখন তারেক রহমানের সামনে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা আছে অথবা কিছু নাই, উনি আবার প্রার্থী বা আমি হামজা আবার প্রার্থী হয়েছেন, এটাও আবার ওনার জন্য একটা ব্যাপার। তো পুরোনো কথাগুলো কিন্তু চলে আসছেন নানা ভাবে। এটাকে আপনি কি মানে কিভাবে দেখবেন? এটা তো ইনফরমেশন, ভালো আসুক। অতিথি কে কি বলছে সব আসছে, যে আমির হামজাটা আসলো, কুষ্টিয়ার প্রার্থী, জামাতের শক্তিশালী প্রার্থী। তারপরে মেজর আক্তারের অতিথি কি বলছে সেটা আসবে না? আসবে। কর্নেল ওলি আগে কি বলছে, এখন কি বলতেছে, সবগুলি আসবে, কম্পেয়ার করবে। তো খারাপ না। এআই মানে আপনি এআই দিয়ে আপনি সব যদি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে যান, তাহলে তো শেখ হাসিনাও তো মানে মারাত্মক ভাবে উদ্বিগ্ন ছিল, ওই সরকারও। সোশ্যাল মিডিয়াই ছিল তাদের মূল মানে দুশ্চিন্তার কারণ। এই সরকারের তো সব ফ্রি, স্বাধীন হওয়ার কথা।
তাহলে এত দুশ্চিন্তা কেন? এআইটা বুঝে যাবে মানুষ। এআই এখন বুঝে গেছে মানুষ, কয়েক সেকেন্ডের তো ওরা বোঝে যে এগুলি এআই, কারণ এআই ব্যাপক ব্যবহারটা হয়ে গেছে, বুঝেও গেছে যে এগুলি কোনো ভিত্তি নাই। এইগুলি আসলে মূল বিষয় না। মূল বিষয়টা হলো সরকার বোধহয় বুঝতে পারতেছে না আসলে নির্বাচনটা কি হওয়া উচিত, কেমন ভাবে হওয়া উচিত, বা আদৌ তারা একটা ভালো নির্বাচন করতে সক্ষম কিনা, নাকি তাদের মাথার মধ্যে আছে যে এ জিতবে ও জিতবে না, এইভাবে একটা মানে তার মধ্যে একটা টেনশন। কারণ এটা তো সত্য যে সরকারের মানসিক প্রস্তুতি কি ছিল, সরকার এবং তার সহযোগীদের মানসিক প্রস্তুতি ছিল নির্বাচন যাতে না হয়। এখন পরিস্থিতি ঠেলে দিছে যে আপনার মনে আছে 1-11-এর সময় কিন্তু তারা রাজনৈতিক দল টল করে একটা লম্বা পথ পাড়ি দিতে চেয়েছিল। পরে যখন বিদেশিরা ঠেলা দিছে তখন তড়িঘড়ি করে তারা নির্বাচনটা করছে। তো এই মানে যারাই রাজনৈতিক পটক মানে মানে কি বলে পরিবর্তন না হয়, তখনই তাদের মাথার মধ্যে আসে যে আমরা একটা কিছু একটা করবো, একটা লম্বা পথ পাড়ি দেবো। তো এই পথটা পাড়ি দেওয়া যাচ্ছে না বলে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে, এবং সবসময় মনে করতেছে যে এই বোধহয় আমার বিরুদ্ধে চলে গেলো, এই আমার বিরুদ্ধে চলে গেল। তো এই সবের প্রতিফলন হলো ঘুরে ফিরে ওই সোশ্যাল মিডিয়া খারাপ। তাহলে মেইন স্ট্রিম মিডিয়া ঠিক আছে, তাহলে মেইন স্ট্রিম মিডিয়া তাদের আগের যে মালিকরা ছিল যেভাবে চালাইতো সেভাবে চলতে দিক, সেটাও তো আবার দিচ্ছে না। মানে মূল কথা হলো যে আপনি নিয়ন্ত্রণটা করতে পারতেছেন না, আপনি ওইটাকে দমক দিতে পারতেছেন, কিন্তু এই আপনাকে আমাকে তো দমক দিতে পারতেছেন না। আপনাকে আমাকে দমক দিলে আপনি রিস্ক নিয়ে চলে থেকে যাবেন, আমি দৌড় দিয়ে চলে যাব দেশের বাইরে। হ্যাঁ, তো এখন ওই নিয়ন্ত্রণ করতে না পারার কষ্টটা তার অনুভব করতেছে। এখন ধরেন প্রেস সেক্রেটারি ফোন করে অমুক চ্যানেলকে তমুক চ্যানেলকে একটু বললো, তা আপনি আমাকে বললে তখন তো আপনি প্রশ্ন করবেন কেন, কি ব্যাপার, এটা তো আমার অধিকার, আপনি বলার কে, তাই না? তো এটা, এবং এখানে তো একটা পার্সন, যে পার্সনটা কে তারা ভয় পায়, প্রতিষ্ঠান ভয় পায় না, কারণ প্রতিষ্ঠান জানে যে তাদের উপর নির্ভরশীল, কিন্তু আপনি আমি তাদের উপর নির্ভরশীল না। তো এই কারণেই ঘুরে ফিরে কিন্তু ওই সোশ্যাল মিডিয়াটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যখন নাকি নিজেদের অবস্থানটা দুর্বল হয়, তখন যখন শক্ত থাকে তখন বলে যে আপনারা স্বাধীন, বলেন, মন খুলে বলেন, প্রাণ খুলে বলেন। আর যখন আস্তে আস্তে মানে নিজেদের অবস্থান দুর্বল হতে থাকে, তখন সোশ্যাল মিডিয়া হয়ে যায় বড় কাজ। তা আমার মনে হচ্ছে এখন সেই অবস্থাটাই তৈরি হয়েছে। আচ্ছা, এই যে জামায়াতের যে জোটটা, তারা বহুল আলোচিত জোট, এবং তারা সমস্ত ইসলামী ভোটগুলো এক জায়গায় নিয়ে যাবে বলে যে সেই জোটের যে ভাঙনটা হলো, যে আপনার এই ইসলামী আন্দোলন যে জোটের সঙ্গে থাকলো না, এটা নিয়েও কিন্তু নানা ধরনের ইকুয়েশন এখন হচ্ছে। অনেকে বলছে এটা করার মাধ্যমে আসলে বিএনপির খুব সুবিধা হয়ে গেল, এবং বিএনপি কি জোটটাকে ভাঙার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখলো কিনা, ইসলামী আন্দোলন কোনো টোপ দিল কিনা। আবার কেউ কেউ বলছে যে ইসলামী আন্দোলন হয়তো আবার এখন যে আপনার জাতীয় পার্টির সঙ্গে একটা জোট করতে পারে, সেটা যদি তারা করতে পারে তাহলে হয়তো জামাত যে 3 নম্বরে পৌঁছবে। মানে এই ধরনের নানা ধরনের ইকুয়েশন হচ্ছে। তো এই ইকুয়েশন মূল্যায়নটা কি? হ্যাঁ, ইকুয়েশন তো হবে, কারণ এখন তো আহ, মানে ইসলামী আন্দোলন চেষ্টা করবে তার মতন করে এটাকে জেতার জন্য সেও জোট করবে। সেখানে জাতীয় পার্টি আসতে পারে, অস্বাভাবিক কিছু না। আবার আজকে দেখলাম যত স্বতন্ত্র আছে তারা মিলে একটা জোট করতেছে। তো কেউ কেউ তো আর বসে থাকবে না। ভালো, এটা শত ফুল ফুটুক এবং নির্বাচন করুক, কারণ এমনিতেই আওয়ামী লীগের মতন একটা বড় রাজনৈতিক দল নেই। অন্যান্যরা যদি যাদের অবস্থান থেকে ঝাঁপায় পড়ে নির্বাচন করে, তাহলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এটা ভালো। কিন্তু একটা জিনিস খুব খারাপ হয়ে গেল, যে তারা এত আদর্শের বড়াই করতেছে, এনসিপি সেখানে গেলই নাকি এই জোটে গেলেই নাকি সংস্কারটা খুব ত্বরান্বিত হবে, এবং এটাই প্রকৃত সংস্কারের ইয়ে। কারণ বিএনপি হচ্ছে প্রকৃত সংস্কার করে না। তো সংস্কারে যদি এত আদর্শিক অবস্থান হয়ে থাকে,
এবং এই জোটটা বেছে নিল, তাহলে শুধু আসন ভাগাভাগির কারণে ভাঙন কেন? এখন যদিও নানা রকম দর্শন উপস্থিত করতেছে ইসলামী আন্দোলন, কিন্তু আসল তো হলো আসন। আসনে তারা 70টা বা 75টা চাইছিল, সেখানে যদি 60টাও দিত তাহলে ইসলামী আন্দোলনের আর আপত্তি থাকতো না। কিন্তু আসলে মূল কথা হলো যে আসন তো 50টা পর্যন্ত রাজি হয়েছিল, কিন্তু তারা আর রাজি না। কারণ প্রথমে তারা 150 আসন, তারপরে 100 আসন, তারপরে 75 আসন, কিন্তু তারা কোনোভাবে 50টা আসন নেবে না। এই আলোচনাটার ফাঁকে দিয়ে যখন কি ভেঙে গেল, তখন একটা দর্শন আমরা শুনলাম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, বলছে যে জামাত ইসলাম ইসলামী আদর্শ থেকে সরে গেছে। কিভাবে সরে গেছে? সরে গেছে দুই ভাবে। একটা, তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। তারা বিদেশিদের সাথে বৈঠক করছে, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলার পরে তারা বলছে প্রচলিত যে রাষ্ট্র কাঠামো, এই কাঠামোকেই তারা বিলং করবে। তাহলে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা হবে কি করে? এক, তারা জোটের অনুমতি ছাড়া তারেক রহমানের কাছে যে বলছে তারা বিএনপি কে নিয়ে জাতীয় সরকার করবে। তাহলে জাতীয় সরকার যদি করে, তাহলে ইসলামী আদর্শ বাস্তবায়ন হবে কি করে? বিএনপি তো আর ইসলামী আদর্শ বাস্তবায়ন করবে না, সে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়ন করবে। এখন শুনতেছি তো এটা, কিন্তু তার আগ পর্যন্ত আমরা শুনতাম তো আসন ভাগাভাগি। এমন যদি হইতো যে না, ইসলামী আন্দোলনকে 100টা দেওয়ার পরেও ইসলামী আন্দোলন বলছে যে না, আমরা যেহেতু তোমরা মানে আদর্শের পথ থেকে সরে গেছো, তাহলে বুঝতাম যে তাদের যুক্তিটা যুক্তিসঙ্গত। আবার দেখেন জামাত ইসলামীও দেখেন, তারা জানে ইসলামী আন্দোলন যেটা বলছে এই বক্তব্যটা সঠিক। এটাই তো ইসলামী আন্দোলনের মানে মানে ধর্মীয় যদি ইসলাম নামের হয়, তাহলে তো এটি সঠিক কথা। তাহলে জামাত ইসলাম, তার নাম যেখানে জামাত ইসলাম, সে তাহলে গণতান্ত্রিক, সে মানে ধরেন আমি কমিউনিস্ট পার্টি। এখন আপনি যদি বলেন যে আমার আদর্শ হলো হচ্ছে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা, তাহলে এটা আপনি হাসবেন না যে দল নাম হচ্ছে আমি একটা কমিউনিস্ট পার্টি, কিন্তু মোস্তফা ফিরোজ বলতেছে তার ক্ষমতা গেলে নাকি শরিয়া আইন বাস্তবায়ন করবে। তো জামাত ইসলাম হলো গণতান্ত্রিক আদর্শ কাঠামো করবে। এই যে যত সংস্কার, এটা হলো গণতান্ত্রিক একটা আদর্শিক কাঠামো বাস্তবায়ন করা। তো এর সাথে শরিয়া আইনের ইসলামী আদর্শের মিল কোথায়? তা তো নাই। ইসলামী আদর্শ হলো, ধরেন আজকে একটা গানের মহড়া দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইটা হচ্ছে মানে ইসলামী গান, এটা হলে ঠিক আছে। আর আপনি যদি কনসার্ট করেন, এটা ঠিক নেই, কারণ এটা হলো গণতন্ত্র। তাহলে গণতন্ত্রে আপনি ইসলামী গানও চলবে, আবার সাধারণ গানও চলবে, কিন্তু অন্য গানকে বলবেন আপনি ইসলাম বিরোধী, আর এই গানটাকে বলবেন ইসলামী। তাহলে তো মানে হইল না তো। গণতন্ত্র তো ওইটা, গণতন্ত্র তো মানে আপনি যেটা বলতেছেন আপনার তো ইসলামী, আপনার তো এই লাইনটাই ঠিক আছে, তো সেই অর্থে ঠিক আছে। তাহলে জামাত ইসলামও কিন্তু তার আদর্শিক অবস্থানে থাকছে না। আর এরা আদর্শিক অবস্থানের কথা বলতেছে, কিন্তু আসলে হচ্ছে সুবিধাটা। তাহলে এই ঘটনার মধ্য দিয়ে মানুষের সামনে কি প্রকাশ পেল? যে এরা আসলে মূলত ক্ষমতা, এই নানান নাম দিয়ে তারা দল করতেছে সত্য, কিন্তু ভেতরে ভেতরে মানে ঘুরে ফিরে ওই ক্ষমতাটাই হচ্ছে আসল কথা। এনসিপির ক্ষেত্রেও তাই। এনসিপি এখন কি আদর্শ বাস্তবায়ন করবে, যেখানে তার মেজর পার্টি হচ্ছে জামাত ইসলাম। তো সেই জামাত ইসলাম হচ্ছে তাদের যে আদর্শিক অবস্থানটা, অফিসিয়াল যে অবস্থানটা, তার সাথে তো এনসিপির মেলে না। তাহলে এনসিপি সেখানে গেল কেন? তো এগুলি একটা বদঘটা অবস্থা। মানে আপনি বিএনপির বিপরীতে আপনি একটা মেরুকরণ করতেছেন, যাতে কোন রকমের তালিবালি করে একটা ক্ষমতায় যাওয়া। এটা ছাড়া আমি তো কোনো মানে আদর্শিক কোন অবস্থান আমি এখানে দেখছি না। আচ্ছা, এখন আমি যে আলোচনাটা বলে আলোচনাটা আমাদের শেষ করতে চাই, সেটা হলো আজকে আপনি জানেন যে দেশে একটা বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান হয়েছে, এবং সেখানে বিভিন্ন পত্রিকার সম্পাদকরা গিয়েছেন, তারা মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। অনেকে মিডিয়ার কর্মীদেরকে
ঐক্যবদ্ধ থাকার জন্য মতিউর রহমানের মতো ব্যক্তি আহ্বান জানিয়েছেন, অনেক কিছু হয়েছে। এর মধ্যে আপনি দেখলাম গতকালকেই তো দেখলাম যে আপনি একটা কন্টেন্ট করেছেন আনিস আলমগীরকে নিয়ে, যে আনিস আলমগীরকে কোন মামলায় প্রথম ঢোকানো হলো, তারপরে এখন আবার তাকে আরেক মামলায় দেওয়া হচ্ছে, দুদকের মামলায় দেওয়া হচ্ছে। তো এগুলি যে কেন কোনটা দেওয়া হয় সেটার সম্পর্কে আপনি একটা ইঙ্গিত দিয়েছেন। আমার কথা হলো যে এই যে আজকে মিডিয়াতে এত বড় বড় বিখ্যাত ব্যক্তিরা যে আলোচনা করলেন, আনিস আলমগীরকে যে ধরে নেওয়া যাওয়া হয়েছে, এটা তো বোঝাই যায় যে এখানে টোটালি জিনিসটা একটা মানে একটা লোক দেখানো, তাকে একটু সাহসটা করতে হবে, কাজে এইভাবে নিয়ে ঢুকিয়ে রাখলাম, তাকে জামিন দেওয়া হবে না, আটকে রাখবো। তো এই দুটোকে আপনি কিভাবে মানে মিলাবেন, যে আসলে মিডিয়া আমাদের দেশে কিরকম আছে এবং তারা কতটা নিরাপদ আছে, নাকি কতটা মিডিয়া কর্মীরা কতটা এতিমের মতো আছে? কি মনে হয় আপনার কাছে? মিডিয়ার এই আয়োজনটা বড় অসময়ে হয়েছে। মানে এই আয়োজনটা তারা আঘাত খেয়ে তারা মানে এখন বুঝতে পারছে, কিন্তু এই বোঝাটা তাদের আরো আগে যদি তারা করতে পারতো, আহ মানে গত 15 বছরে, তাহলে আরো ভালো হতো। তাহলে তারা নিজেদের একটা অবস্থানটা স্ট্রং করতে পারতো। এখন এমন একটা সময় করছে, ঠিক আছে, দেরি করলেও হয়েছে। এটা ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আছে সেই সরকারের ইয়ে আপনার সময়, যাতে তারা তাদের একটা স্বতন্ত্র একটা ভূমিকা যাতে বজায় রাখতে পারে। কিন্তু আসলে তো এর কাঠামোটা আপনার মানে অনেকগুলো প্রতিষ্ঠান তো। এখন দেখেন, ওই যে আপনার মনে আছে আপনার তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান যখন আসলেন, সেই এয়ারপোর্ট থেকে আসা পর্যন্ত এই রোডে উঠছে, ওই রোডে উঠছে, এবার লাইভ দেখানো শুরু করে আমাদের এই চ্যানেলগুলো। এগুলি কেন করে জানেন? পরে নিউজের একটা ভ্যালু আছে তা না, করে হচ্ছে চামচামির জন্য। তা আপনি সারা দিন আপনি চামচামি করবেন, তারপর আপনি আবার অধিকার চাইবেন, তো তো হয় না। সাংবাদিকতার ধারে কাছে আপনি নাই, আপনি মতলববাজি করেন, মিডিয়াকে ইউজ করেন আপনার ব্যবসায়িক স্বার্থে, আপনার নিজের ক্ষমতার স্বার্থে। তখন তো আপনি নিজেই দুর্বল করে ফেলেন। সেই দুর্বল প্রতিষ্ঠানগুলো যখন নাকি যারা সত্যিকার সবল প্রতিষ্ঠানের সাথে একত্রিত হইতে চায়, তো সেটা সম্মিলিতভাবে কি শক্তি বাড়ে নাকি কমে, এটা দেখার বিষয়। আর আপনি যদি সোচ্চারই থাকেন, তাহলে এতগুলো সংগঠন মিলে একটা তো প্রস্তাবও নিলেন না আনিস আলমগীরের মুক্তির জন্য, সেটাও তো দেখলাম। নোয়াব, ওয়াব, তারপর কি আটা, কি কি সব নাম আছে,